আমাদের বিশাল পৈতৃক ভিটায় যখন আমার বাপের বাড়ির ভাই রোহিত বেড়াতে এল, তখন আমি খুব খুশি হয়েছিলাম। আমার স্বামী নীলাদ্রি ব্যবসার কাজে দেশের বাইরে, আর বাড়িতে আমি একা সময় কাটাচ্ছিলাম। আমার ননদ সারা তখন কলেজে পড়ছে। রোহিত আর সারা বয়সে প্রায় কাছাকাছি। আমি চেয়েছিলাম এই ৭-১০ দিন রোহিত এখানে থাকলে বাড়িতে কিছুটা আনন্দ হবে। কিন্তু আমি কল্পনাও করিনি যে এই আনন্দের আড়ালে আমার বাড়ির অন্দরেই জন্ম নেবে এক নিষিদ্ধ প্রেমের বীজ, যা আমার সাজানো সংসারকে ভিত থেকে নাড়িয়ে দেবে। রোহিত আর সারা প্রথম দিন থেকেই বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। আমি ভেবেছিলাম ওটা সাধারণ বন্ধুত্ব। কিন্তু তৃতীয় দিনের মাথায় আমার মনে খটকা লাগল। রোহিত একসময় খুব লাজুক ছিল, কিন্তু এই কদিনেই তার মধ্যে এক অদ্ভুত চঞ্চলতা লক্ষ্য করছি। সারাও তার কলেজের শাড়িগুলো একে একে পরে রোহিতের সামনে মহড়া দিচ্ছে। বাড়ির প্রতিটি কোণ, বাগান, এমনকি ছাদের কার্নিশেও তাদের দুজনকে একসাথে দেখা যাচ্ছিল। আমি যখনই কোনো কাজে যেতাম, দেখতাম তারা কথা বলা থামিয়ে আমার দিকে আর চোখে তাকাচ্ছে। সেদিন ছিল ঝোড়ো বাতাস। বাইরে প্রবল বৃষ্টি। নীলাদ্রি বাড়িতে নেই, শাশুড়ি মা নিজের ঘরে শুয়ে আছেন। আমি রান্নাঘরে রাতের খাবারের তদারকি করছিলাম। হঠাৎ সারা আমার কাছে এসে কাঁপা কাঁপা গলায় বলল, ভাবি, রোহিত ভাইয়া ছাদের বাগান ঠিক করতে গিয়ে একটু ভিজে গেছে, ও একটু ঠান্ডায় কাঁপছে। ওর ঘরে কি একটু গরম জল দেব? আমি বললাম, দে, ওর ঘরে গিয়ে দিয়ে আয়। আমার মনে একটা সন্দেহ দানা বাঁধল। এত রাতে বৃষ্টির মধ্যে ছাদে কেন গিয়েছিল রোহিত? আমি কফি বানিয়ে রোহিতের ঘরের দিকে গেলাম। দরজার কাছে গিয়ে দেখি দরজাটা সামান্য ফাঁক করা। ভেতর থেকে চাপা হাসির শব্দ আসছে। আমি উঁকি দিলাম। যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রোহিত আর সারা বিছানায় পাশাপাশি বসে আছে। রোহিত সারাকে জড়িয়ে ধরে তার কানে কানে কিছু বলছে। সারা লজ্জায় রোহিতের বুকে মুখ লুকাচ্ছে। এমন কোনো সম্পর্ক ছিল না তাদের মধ্যে যে এইভাবে জড়াজড়ি করে থাকা যায়। আমার হাত থেকে কফির কাপটা পড়ে গেল মেঝেতে। শব্দ শুনেই তারা দুজনেই ছিটকে দূরে সরে গেল। রোহিত আমার দিকে এমনভাবে তাকাল যেন আমি কোনো অন্ধকার চর্চা করছি। সারা তো ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। আমি চিৎকার করে উঠলাম, তোরা এসব কি করছিস? সারা, তুই আমার ননদ। আর রোহিত, তুই আমার ভাই। তোদের কি কোনো লজ্জা নেই? রোহিত কোনো কথা না বলে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে তখন এক অদ্ভুত জেদ। সে শান্তভাবে বলল, দিদি, তুই যা ভাবছিস তা নয়। আমরা শুধু কথা বলছিলাম। আমি বললাম, কথা বলছিলি? রাত 12টার সময় বিছানায় বসে কথা বলা হয়? তোরা কি ভুলে গেলি যে সারা এই বাড়ির মেয়ে? তোদের এই নোংরা খেলার মাসুল কি দিতে হবে জানিস? সারা তখন কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে গেল। সে বলল, ভাবি, আমি জানি এটা ভুল, কিন্তু রোহিতকে ছাড়া আমি আর বাঁচতে পারব না। ও আমাকে যেভাবে বোঝে, পৃথিবীর কেউ আমাকে সেভাবে বোঝে না। আমি সারাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কার ওপর বেশি রাগ করব, আমার ভাইয়ের ওপর নাকি আমার নন্দের ওপর। পরদিন পুরো বাড়িটা যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে উঠল। শাশুড়ি মা টের পেয়েছিলেন বাড়িতে কিছু একটা ঘটেছে। তিনি আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, অরিথা, সারা কেন কাঁদছে? আর তোর ভাই রোহিত কেন এত চুপচাপ? আমি কিছুই বলতে পারলাম না। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। যদি বলি তবে সারার বিয়ে ভেঙে যাবে, আর সারা চিরকাল অপবাদ বয়ে বেড়াবে। আর যদি রোহিতকে বাড়ি থেকে বের করে দিই, তবে সারা হয়তো আত্মহত্যা করবে। আমি এক চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছি। একদিকে আমার পারিবারিক মানমর্যাদা, অন্যদিকে আমার ভাইয়ের জেদ। রোহিত আমার দিকে এসে ফিসফিস করে বলল, দিদি, তুই আমাদের মানা করিস না। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের এই ভালোবাসায় তুই বাধা দিবি না। আমি রোহিতকে বললাম, এটা ভালোবাসা নয় রোহিত, এটা তোদের কামনার এক অন্ধ নেশা। তোরা জানিস না তোরা কিসের মধ্যে পা দিচ্ছিস। কিন্তু রোহিত সোনার পাত্র নয়। তারা এখন আরও বেপরোয়া।
রাতের অন্ধকারে আমার বাপের বাড়ির ভাইয়ের আর আমার নন্দের এই অভিসার যেন এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আমি যখন রাতে বিছানায় শুয়ে থাকি, তখন পাশের ঘর থেকে আসা ফিসফিসানি আমাকে অমানসিক যন্ত্রণায় দগ্ধ করে। আমি বুঝতে পারছি এই নিষিদ্ধ সম্পর্ক আমার পুরো পরিবারকে শেষ করে দেবে, কিন্তু আমি কাউকে কিছু বলার সাহস পাচ্ছি না। সবচেয়ে অবাক করা বিষয় হল, তাদের এই ঘনিষ্ঠতা এখন সারাদিন বাড়ির মানুষের চোখের সামনেই চলে। কেউ হয়তো সন্দেহ করছে না, কিন্তু আমি তো সব দেখছি। সারা যখন রোহিতকে খাবার দেয়, তখন তাদের আঙুলের স্পর্শে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে যায়। আমি বুঝতে পারছি আমার অজান্তেই আমার নিজের ঘরেই এক নিষিদ্ধ প্রেমের বিষ ছড়িয়ে পড়েছে। আমি কি চুপ থাকব, নাকি সব ফাঁস করে দিয়ে এই ধ্বংসলীলা থামাব? আমার মনে হচ্ছে আমি এক চোরাবালিতে আটকে গেছি, যেখান থেকে বের হওয়ার পথ দিন দিন বন্ধ হয়ে আসছে। নীলাদ্রি বাড়ি ফেরার পর থেকেই অন্দরের সেই গুমোট পরিবেশটা যেন আরও ঘনীভূত হল। ব্যবসার কাজে সপ্তাহখানেক বাইরে কাটিয়ে সে যখন ঘরে ঢুকল, আমার বুকটা দুরু করে কাঁপছিল। আমি জানতাম নীলাদ্রি খুব তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। সামান্য অসঙ্গতিও তার নজর এড়ায় না। অন্যদিকে রোহিত আর সারার সেই বেপরোয়া ভাব তখনও কমেনি, বরং নীলাদ্রির উপস্থিতিতে তাদের এই নিষিদ্ধ খেলার রোমাঞ্চ যেন আরও বেড়ে গেল। নীলাদ্রি সোফায় বসে কফি খাচ্ছিল। রোহিত তখন পাশের চেয়ারে বসে খুব স্বাভাবিক হওয়ার অভিনয় করে ব্যবসার গল্প করছিল। ঠিক তখনই সারা ঘর থেকে বেরিয়ে এলো। তার পরনে একটা পাতলা ফিনফিনে শাড়ি, যা সচরাচর সে বাড়িতে পরে না। সারা রোহিতের দিকে তাকিয়ে এমন এক অদ্ভুত হাসি দিল, যা দেখে আমার কফি কাপটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। নীলাদ্রি একবার সারার দিকে তাকাল, তারপর রোহিতের দিকে। সে কিছু বলল না, কিন্তু তার চোখের সেই চাউনিতে আমি এক সন্দেহের বীজ দেখতে পেলাম। সেদিন রাতে আমি আর নীলাদ্রি যখন শুতে গেলাম, নীলাদ্রি হঠাৎ বলল, অরিথা, সারার মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করছ? ও কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আর তোমার ভাই রোহিতকেও মনে হচ্ছে ও এখানে বেশ পাকাপাকিভাবে জেকে বসতে চাইছে। আমি তোতলাতে বললাম, না, ও তো বেড়াতে এসেছে, কয়েকদিন পরেই চলে যাবে। নীলাদ্রি আমার দিকে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাইটটা নিভিয়ে দিল। অন্ধকারে আমার মনে হচ্ছিল আমাদের এই সাজানো সংসারটা একটা জ্বলন্ত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। রাত তখন 2:30। নীলাদ্রি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি বিছানায় শুয়ে ছটফট করছিলাম। হঠাৎ আমার মনে হলো বাইরের করিডোরে কারোর পায়ের আওয়াজ। আমি পা টিপে টিপে উঠে দরজা খুললাম। অন্ধকারে দেখলাম একটা ছায়া সিঁড়ি দিয়ে ওপরের ছাদের দিকে যাচ্ছে। ছায়াটা কার তা চিনতে আমার বাকি ছিল না, ওটা রোহিত। আমি অবাক হলাম যখন দেখলাম কয়েক মুহূর্ত পরই সারার ঘরের দরজাটা আলতো করে খুলে গেল এবং সারাও ছাদের দিকে পা বাড়াল। আমার সারা শরীর রাগে আর ঘৃণায় রি রি করে উঠল। নীলাদ্রি পাশে ঘুমাচ্ছে, আর ঠিক এই মুহূর্তে আমার ভাই আর আমার ননদ ছাদে গিয়ে আমাদের বংশের সম্মান ধুলোয় মেশাতে যাচ্ছে। আমি তাদের পিছু নিলাম। ছাদের দরজার কাছে পৌঁছাতেই আমি থমকে গেলাম। চাঁদের আলোয় আমি যা দেখলাম তা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়। ছাদের কোনায় জলের ট্যাঙ্কের আড়ালে রোহিত আর সারা একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে মনে হচ্ছে তারা একে অপরের শরীরের অংশ হয়ে গেছে। রোহিত সারার কাঁধের ওপর মুখ রেখে ফিসফিস করে বলছে, নীলাদ্রি ফিরেছে বলে কি আমাদের এই রাতগুলো শেষ হয়ে যাবে? আমি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। সারা উত্তেজনায় কাঁপছিল। সে রোহিতের বুকে হাত রেখে বলল, রোহিত, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর এই লোকলজ্জার ভয়ে লুকিয়ে থাকতে পারছি না। আমি শুধু তোমার হতে চাই। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়ালাম। চিৎকার করে বললাম, তোরা কি মানুষ নাকি পশু? নীলাদ্রি নিচে আছে, আর তোরা ছাদে এসে এই নোংরামি করছিস। তারা দুজনেই ভয়ে ছিটকে আলাদা হয়ে গেল। রোহিত আমার দিকে এমনভাবে তাকাল যেন আমি তার খুনি। সে গর্জে উঠে বলল, দিদি, তুই আমাদের পিছু নেওয়া বন্ধ কর। আমরা যা করছি তার দায়িত্ব আমাদের। তুই শুধু নিজের ঘর সামলা।
আমি রোহিতকে এক চড় মারলাম। বললাম, তোর জন্য আমার স্বামী আর আমার এই ঘরটা আজ বিপন্ন। তুই এখনই এই বাড়ি থেকে চলে যাবি রোহিত, নাহলে আমি আজই নীলাদ্রিকে সব বলে দেব। সারা আমার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলল, ভাবি, দোহাই তোমার, ভাইকে কিছু বলো না। ও জানলে আমাকে মেরে ফেলবে, আর তোমার সংসারও টিকবে না। সারা ঠিকই বলেছিল। এই সত্যিটা জানলে নীলাদ্রি আমাকেও ক্ষমা করবে না। সে ভাববে আমি হয়তো সব জেনেও তাদের প্রশ্রয় দিয়েছি। আমি এক অমানবিক দোটানায় পড়ে গেলাম। একদিকে আমার পরিবারের সম্মান, অন্যদিকে সারার জীবন। রোহিত জেদ ধরে বলল, আমি যাব না। সারা আমার, আমি ওকে নিয়েই যাব। ঠিক সেই মুহূর্তেই ছাদের দরজার কাছে একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, কাকে নিয়ে যাবি রোহিত? আমরা সবাই পাথরের মতো জমে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে ছিল নীলাদ্রি। তার হাতে একটা টর্চলাইট, যার আলো সরাসরি রোহিত আর সারার ওপর পড়ল। নীলাদ্রির মুখটা রাগে নীল হয়ে গিয়েছিল। সে ধীর পায়ে এগিয়ে এল। সারা ভয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। রোহিত কাঁপতে কাঁপতে কিছু বলার চেষ্টা করল, কিন্তু নীলাদ্রির একটা ঘুষিতে সে মাটিতে লুটিয়ে পড়ল। নীলাদ্রি আমার দিকে তাকাল। সেই চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল এক অগাধ শূন্যতা। সে বলল, অরিথা, তুমি কি সব জানতে? তুমি কি জেনেও তোমার ভাইয়ের এই নোংরামি আমাকে বলনি? আমি শুধু কাঁদতে পারলাম, কোনো উত্তর আমার মুখে এলো না। সেদিন রাতেই রোহিতকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হল। নীলাদ্রি সারাকে তার ঘরে বন্দি করে রাখল। বাড়িটা এক নিস্তব্ধ কবরে পরিণত হল। আকাশ বাতাস যেন আমাদের এই পাপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। পরদিন সকালে নীলাদ্রি আমাকে বলল, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই অরিথা। তুমি তোমার ভাইয়ের এই পাপের ভাগীদার। আমি আজ বাবার বাড়িরও নই, শ্বশুরের বাড়িরও নেই। রোহিত উধাও হয়ে গেছে, আর সারা তার ঘরের জানালা দিয়ে শূন্য চোখে বাইরের দিকে তাকিয়ে থাকে। আমাদের সেই নিষিদ্ধ প্রেমের চোরাবালি আমাদের সবাইকে গিলে ফেলেছে। আমি আজ বুঝতে পারছি, যে সম্পর্কের শুরু হয় বিশ্বাসভঙ্গ আর কামনার অন্ধ নেশায়, তার শেষ হয় এমনই এক বীভৎস ধ্বংসলীলায়।